সুপ্রিয় দর্শক, আমেরিকা বাংলা নিউজ পেপারের পক্ষ থেকে আজকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার ফারহানা মুবিন। আমি বরাবরের মতো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গর্ভবতী মায়েদের পুষ্টি এবং সেই বিষয়ে আমার পরামর্শ। আমরা পুরো প্রেগনেন্সিটাকে 9 মাস এবং কারো কারো ক্ষেত্রে 10 মাসের কাছে চলে যায়। অনেকের 9 মাস আরো 14 দিন বা 15 দিন এইভাবে থাকে। মেইনলি 9 মাস এবং আরো কিছুদিন। তো এই পুরো টার্মটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। প্রেগনেন্সির প্রথম 3 মাসকে আমরা বলি ফার্স্ট ট্রাইমেস্টার, পরবর্তী 3 মাসকে আমরা বলি সেকেন্ড ট্রাইমেস্টার এবং শেষে 3 মাসকে আমরা বলি ফাইনাল ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টার। এখন এই তিনটা ভাগে অর্থাৎ এই তিনটা ট্রাইমেস্টারে এক একজন গর্ভবতী নারীর এক এক রকম সমস্যা হয়, এক এক রকম কষ্ট হয়। আবার অনেকের থাকে যে যাদের তেমন কোনো সমস্যা হয় না। অধিকাংশ নারীকেই খুব কষ্ট করতে হয়, কারণ একটা শিশু একটু একটু করে একজন মায়ের শরীরের সমস্ত পুষ্টি দিয়ে একটা শিশু ভ্রূণ থেকে একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয় পেটের মধ্যে। এই জন্য একজন মায়ের বিভিন্ন ধরনের শারীরিক কষ্ট হয়। আর খুব কম নারী আছেন যে যাদের প্রেগনেন্সিতে কোনো রকম সমস্যা হয় না, খুব কম হয়তো সাফার করেন। এখন এইটার জন্য ধনী বা দরিদ্র এই বিষয়টার আগেও আসলে এক একজন মানুষের, এক একজন নারীর শারীরিক শক্তি, পরিবেশ পরিস্থিতি এবং ফুড হ্যাবিট সবকিছু ডিপেন্ড করে। আমি চলে আসি শুরুতে ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ প্রথম যে 3 মাস। প্রথম 3 মাসে দেখা যায় অধিকাংশ নারী যে কমপ্লেনটা করেন প্রেগনেন্সিতে, প্রচুর পরিমাণে ভমিটিং টেন্ডেন্সি থাকে। বিশেষ করে প্রাইমি গ্র্যাভিডা যারা, অর্থাৎ প্রথমবার প্রেগনেন্ট হচ্ছেন যারা, অনেক সময় দেখা যায় যে সেকেন্ড বা থার্ড প্রেগনেন্সির ক্ষেত্রেও অনেক নারীরা এই যে বমি বমি লাগা, অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যাতে ভোগেন। আবার যাদের দেখা যায় যে প্রেগনেন্সির আগে থেকে অ্যাসিডিটির সমস্যা থাকে, সেই সমস্ত নারীরা প্রেগনেন্সিতে আরো বেশি অ্যাসিডিটির সমস্যায় ভুগতে থাকেন। তো এই ধরনের সমস্যা যে সমস্ত প্রেগনেন্ট নারীদের হবে, ওনাদেরকে চেষ্টা করতে হবে শুরু থেকেই খুব বেশি সচেতন হবার জন্য। অর্থাৎ প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হবার পরে, আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট পাবার পরে চেষ্টা করবেন শুধুমাত্র ফার্স্ট ট্রাইমেস্টার না, অবশ্য পুরো প্রেগনেন্সিটা জুড়ে যতটা তৈলাক্ত, অতিরিক্ত তেলে ভাজা, হাই প্রোটিন এবং বাহিরের যে ফাস্ট ফুড, বার্গার, প্যাটিস, হটডগ, এই ধরনের যে ফাস্টফুড খাবার যেগুলো খেতে খুব বেশি টেস্টি, এই ধরনের খাবারগুলো প্রেগনেন্সিতে অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে যাদের একটুতেই বুকে জ্বালা পোড়া, অ্যাসিডিটি সমস্যা হয়, গলার মধ্যে টক ঢেকুর ওঠে, এই ধরনের নারীদেরকে আরো বেশি সচেতন হতে হবে। যদি এমন হয় যে বাসার বাইরে জব করেন, দেখে নিয়মিত বাসার বাইরে যেতে হচ্ছে, অথবা স্টুডেন্ট লেখাপড়ার জন্য, এখন যদিও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু অনেকেই অনলাইন বিজনেস বা অনেকেই দেখা যায় বিভিন্ন বিজনেসের সাথেও জড়িত। যে কারণেই হোক, যে সমস্ত প্রেগনেন্ট নারীদেরকে বাসার বাইরে যেতে হবে, তারা অবশ্যই রেগুলার ফেস মাস্ক ইউজ করবেন। চেষ্টা করবেন হ্যান্ড গ্লাভস যদি পরতে পারেন তাহলে আরো ভালো, কারণ আমাদের হাতের মধ্যে তো করোনা ভাইরাস ছাড়া আরো অনেক ধরনের রোগ জীবাণু লেগে যায়। বাতাসে অসংখ্য রোগ জীবাণু ভেসে বেড়ায়। কারণ একজন প্রেগনেন্ট নারী যত বেশি সচেতন হবে, তার বেবিটাও তত বেশি সুস্থ সবল ভাবে পেটের মধ্যে গড়ে উঠবে। তো আমি যেটা বলছিলাম ফুড হ্যাবিট নিয়ে, অর্থাৎ বাসার বাহিরে যেতে হলে আপনারা যারা প্রেগনেন্ট তারা চেষ্টা করবেন বাসায় তৈরি খাবারটা যদি কোনো পরিষ্কার কন্টেইনারের মধ্যে ব্যাগ নিয়ে যাওয়া যায়, এবং অবশ্যই বাসা থেকে পানি নিয়ে যাবেন, সেটা খুব ভালো হয়। আর বাহিরে যদি আপনার অফিসে যদি ফিল্টারের ব্যবস্থা থেকে থাকে, আহ, চেষ্টা করবেন দীর্ঘ সময় যদি অফিসে স্টে করতে হয়, তাহলে আপনি যদি বাসা থেকে পানি নিয়ে যান তাহলে সেই পানির বোতল যেন কাঁচের বোতল হয়। প্লাস্টিকের বোতল সেটা শুধুমাত্র প্রেগনেন্সি না, সেটা সবাইকে আমরা অ্যাভয়েড করতে বলি। প্লাস্টিকের বোতলে পানি 12 বা 13 ঘন্টার বেশি থাকলে কিন্তু সেইখানে কার্সিনোজেনিক এলিমেন্ট গুলা সেই পানির মধ্যে মিশতে থাকে।
তারপরে বাসার বাইরের যে পানি, ফিল্টারটা হয়তো দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে, কিন্তু সেই ফিল্টারের পানিটা হাইজিনিক কিনা, হ্যাঁ, সেই ফিল্টারের পানিটা পরিষ্কার কিনা, ফিল্টারটা পরিষ্কার কিনা, আসলে এইটা আমরা কিভাবে কনফার্ম হব? এটা তো সমস্যা থাকতেও পারে। এই জন্য টেনশন নেয়ার পরিবর্তে বাসা থেকে যদি পানি এবং খাবার আপনি অফিসে নিয়ে যেতে পারেন, সেটা খুব ভালো হয়। আর যাদের খুব বেশি বমি হবার টেন্ডেন্সি থাকে, ওনারা সাথে করে কিছু ড্রাই ফ্রুট সবসময় রাখবেন। অফিস ছাড়া যদি কোনো কারণে বাসার বাইরে আপনাকে যেতে হয়, নর্মাল শপিং করবার জন্য বা শাকসবজি কেনার জন্য, কোনো যেখানে যান না কেন, ব্যাগের মধ্যে একদম ছোট্ট একটা বাটির মধ্যে একটু মুড়ি, অথবা খুব খুব কম তেল দেয়া বিস্কুট, অথবা কোনো ফল পরিষ্কার করে ধুয়ে কোনো একটা ফল, সেটা আপনার ব্যাগের মধ্যে সবসময় রাখবেন, এবং ছোট্ট একটা বোতলে পানি। কারণ বাহিরে যাবার পরে, এখন এই কয়েকদিন হলো খুব গরম পড়েছে, টেম্পারেচারের জন্য যিনি প্রেগনেন্ট ওনার শরীর খারাপ লাগতেই পারে। এবং হঠাৎ করে প্রেগনেন্সি মানে সারা শরীরের হরমোন লেভেল, সবগুলো সিস্টেমের একটা চেঞ্জ চলে আসে। এই জন্য দেখা যায় যে অধিকাংশ নারীদের শরীর খারাপ লাগে, মাথা ঘোরানো, বমি বমি ভাব, ঝিমুনি ভাব, দুর্বল লাগা, এটা ম্যাক্সিমাম প্রেগনেন্ট নারীদের একটা কমন সাইন, কমন সিমটম থাকে। আর যে সমস্ত নারী আছেন যাদের অতিরিক্ত বমি হয়, তারা চেষ্টা করবেন রেগুলার ওরসালাইন খাবার জন্য। বাহিরের কেনা ওরসালাইন অনেকেই খেতে পারে না, অনেকেই কমপ্লেন করেন যে এত বেশি লবণ, খারাপ লাগছে, খাওয়া যাচ্ছে না। ওরসালাইন খেতে যে আরো বেশি বমি বমি ভাব বেড়ে যাচ্ছে, কারণ সবাই ওরসালাইন খেতে পারে না। তো এই ধরনের সমস্যা যাদের আছে, যে মনে হয় যে খুব বেশি লবণাক্ত, তারা চেষ্টা করবেন বাসাতে যে কোনো ধরনের কোনো ফলের শরবত, অথবা নর্মাল পানির মধ্যে একটু লবণ, একটু চিনি, যদি ডায়াবেটিস থাকে তাহলে চিনিটা বাদ দিবেন। অনেকের প্রেগনেন্সিতে ডায়াবেটিস ধরা পড়ে, আবার অনেকের দেখা যায় যে প্রেগনেন্সির আগে থেকেই ডায়াবেটিস থাকে। তো যাদের ডায়াবেটিস থাকবে তারা চিনিটা বাদ দিবেন, অথবা শরবতের মধ্যে গুড় বা মিষ্টি জাতীয় কিছু দিবেন না। হুম, আহ, যেটা আমরা জিরো ক্যালোরি বলি, সেটাও দরকার নাই। হ্যাঁ, একটা এক্সট্রা কেমিক্যাল দরকার নাই, কেমিক্যাল যত অ্যাভয়েড করতে পারেন। কিন্তু যাদের অতিরিক্ত বমি হয়, তাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে পানি জাতীয় খাবার বেশি করে খাবার জন্য, ফলের রস, জুস জাতীয় খাবার খাবারের মধ্যে, এবং রান্না করা খাবারের মধ্যে যেই তরকারি গুলাতে লিকুইডের পরিমাণ বেশি থাকে, তরকারিতে ঝোলের পরিমাণ, স্যুপ, ডাবের পানি, এই ধরনের খাবারগুলো বেশি করে খেতে হবে। আর আমি যেটা বলছিলাম, শরবতের মধ্যে অবশ্যই একটু লবণ মিশিয়ে খাবেন। তাহলে হবে কি, অনেকে যাদের বমি হচ্ছে, বমি হলে হয় কি, শুধুমাত্র প্রেগনেন্সি না, যে কোনো সময়ে বমি হলে আমাদের শরীর থেকে কিছু লবণ পানি দেহের বাহিরে চলে যায়। তো আমরা যখন, বিশেষ করে একজন প্রেগনেন্ট নারী যখন এই শরবতের মধ্যে বা পানির মধ্যে একটু লবণ মিশিয়ে খাবেন ওর স্যালাইন বানিয়ে, তখন এই যে বমি হবার জন্য যে ঘাটতিটা হচ্ছে রক্তের মধ্যে, লবণের, সোডিয়াম ক্লোরাইডের যে ঘাটতিটা হয়, সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। এই জন্য অবশ্যই ওর স্যালাইন খেতে হবে। আর যদি কেউ মানে বাজারের যে কেনা যে প্যাকেটে, সেইখানে খুব সুন্দরভাবে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম এবং আরো প্রয়োজনীয় কিছু খনিজ লবণ দেয়া থাকে, যেটা একজন যারা খুব যারা ডায়রিয়া জনিত সমস্যায় ভুগছেন, অথবা ডায়রিয়া হয়েছে, বা যাদের প্রেগনেন্সি ছাড়াও কোনো কারণে বমি হয়েছে, ফুড পয়জনিং বা এরকম কোনো কারণে, এবং প্রেগনেন্ট যারা, তাদের জন্য কিন্তু এই ওটস স্যালাইনটা অনেক উপকারী। এই জন্য বাসায় তৈরি করা যে ওটস স্যালাইন, সেটাতে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে হয়তো লবণের পরিমাণটা ঠিক হচ্ছে না, বা ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এই ধরনের যে খনিজ লবণ যেগুলা, হ্যাঁ, সেইটা তো আমরা যে বাসায় তৈরি করে যে শরবতটা খাই, সেটার মধ্যে কিন্তু এই লবণটা তো আসলে আমরা মিশাতে পারি না, আমরা জাস্ট খাবার লবণটা পানির মধ্যে দিই। কিন্তু বাহির থেকে, ফার্মেসি থেকে আমরা যে ওরসালাইনটা কিনে খাই, সেটার মধ্যে কিন্তু অনেকগুলা উপাদান নির্দিষ্ট পরিমাণে থাকে। এই জন্য সেই ওরসালাইনটা খেতে পারলে একজন প্রেগনেন্ট নারীর জন্য খুব ভালো হয়।
আরেকটা যেটা হলো, আমি অনেক অনেক প্রেগনেন্ট নারীকে দেখেছি যে অনেকে বলেন যে চকলেট খেলে বমি ভাবটা চলে যাচ্ছে, আবার অনেকে বলেন যে শুকনো মুড়ি খেলে বমির ভাবটা কম লাগছে, অ্যাসিডিটি কম লাগছে। প্রথম 3 মাসটা একটা শিশুর তার মায়ের খাবারের সাথে সরাসরি সেইভাবে কানেক্টেড থাকে না। হ্যাঁ, কানেকশন থাকে, কিন্তু সরাসরি খাবারের সাথে কানেকশন থাকে সেকেন্ড ট্রাইমেস্টারের দিকে। অর্থাৎ 4 মাস থেকে যখন 4, 5, 6 মাস এবং এর পরবর্তী মাসগুলো তখন খাবারের সাথে সরাসরি রিলেটেড থাকে। এই জন্য প্রথম 3 মাসে আপনি যদি বমি বমি ভাব বেড়ে যায়, অ্যাসিডিটি যদি বেড়ে যায়, আপনি যদি ঠিকভাবে খেতে না পারেন, এই জন্য খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই। আপনার যা খেয়ে ভালো লাগবে, যিনি প্রেগনেন্ট নারী ওনাকে সেই খাবারটাই খেতে হবে, আপনি সেটাই খাবেন। এবং আম, প্রথম ট্রাইমেস্টার প্রথম 3 মাসে আমরা ফলিসন ওষুধ দিই সব প্রেগনেন্ট নারীদেরকে। ফলিসন ওষুধ, এটার মধ্যে আয়রন থাকে, এটা রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয়। এবং একটা শিশু যে আম, ভ্রূণ অবস্থা থেকে একটা জমাট বাঁধা রক্তপিণ্ড হয়, তারপরে সেটা আস্তে আস্তে ছোট্ট একটা টেনিস বলের সমান হয়, তারপরে এভাবে আস্তে আস্তে বড় হতে থাকে। যতদিন থাকে এভাবে আস্তে আস্তে বড় হতে থাকে। তো এইটার জন্য একজন মায়ের দেহের মধ্যে ক্যালসিয়াম এবং আয়রন তো পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে, এবং অন্যান্য পুষ্টিগুলোও ভীষণ জরুরি। এখন শুধুমাত্র খাবার খেয়ে এই আয়রন এবং ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু পূরণ হয় না। এই জন্য আমরা প্রেগনেন্সিতে প্রত্যেকটা নারীকে প্রথম 3 মাসে আমরা ফলিসন ট্যাবলেট দিই। এর পরবর্তী মাসগুলোতে আবার আরেক ধরনের আয়রন ট্যাবলেট লাগে, ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হয়। এবং ডেলিভারির পরেও আমরা কাউকে 3 মাস এবং পরিস্থিতি এবং ফুড হ্যাবিট বুঝে আমরা কোনো কোনো রোগীকে 6 মাসের জন্য আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট দিই, যেটা খাওয়াটা ভীষণ জরুরি। কারণ মুখে খাবার খেয়ে এতটা আয়রন এবং ক্যালসিয়াম কিন্তু আমাদের দেহের মধ্যে তৈরি হবে না। বিশেষ করে একজন প্রেগনেন্ট নারীরও সেটা হয় না, কারণ এমনিতেই আয়রন এবং ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়। এই আয়রন আর ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবার জন্য আমরা ওষুধ তো খেতেই হবে, সেটার পাশাপাশি চেষ্টা করতে হবে কিছু খাবার, যে খাবার গুলাতে আয়রনের পরিমাণ বেশি থাকে, যেমন আহ, যাদের বাসা গ্রামে, আমরা রাজধানী ঢাকা বা শহরাঞ্চল যেগুলা, সেখানে কিন্তু সব ধরনের শাকসবজি এখনো অ্যাভেলেবল না। যেমন আমি কচু শাক যদি বলি, কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, যেটা আমাদের এই, আমি রাজধানী ঢাকার কথা যদি বলি, আমি রাজধানী ঢাকাতে আসলে নর্মাল বাজারে বা শপিং মল গুলাতে, হ্যাঁ, গ্রোসারি শপে, সেখানে কিন্তু আমি কচু শাক দেখতে পাই না, খুব রেয়ার, আমি দেখিনি অনেকদিন পর্যন্ত। কিন্তু যারা গ্রামে থাকেন, গ্রামে তো কচু শাক খুবই সহজলভ্য। কচু শাক ভালোভাবে রান্না করে খেতে হবে। কচু শাক, লাল শাক, এই খাবারগুলোর মধ্যে অলমোস্ট সব ধরনের শাকের মধ্যে যে পুষ্টিগুলা থাকে, তা একজন প্রেগনেন্ট নারীর জন্য ভীষণ জরুরি। কিন্তু সবচেয়ে বেশি আয়রন থাকে হচ্ছে কচুর শাক, লাল শাকের মধ্যে। এই দুইটা শাকের মধ্যে যে আয়রন থাকে, সেটা একজন প্রেগনেন্ট নারীর রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এবং যারা গ্রাম সাইডে বাসা, গ্রামাঞ্চলে, ওনারা চেষ্টা করবেন ওই পুকুর থেকে যদি যে মাছটা উঠিয়ে আনা হয়, এবং হাট বা বাজার থেকে যে মাছটা কিনে আনা হয়, সেটা টাটকা, যত বেশি টাটকা খাওয়া যাবে তত বেশি পুষ্টিটা পাওয়া যাবে। যেটা আমরা শহরে যারা থাকি, তারা কিন্তু আসলে আমরা এই সুযোগটা থেকে বঞ্চিত। কারণ দেখা যায় যে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসার পর আবার ফ্রিজে রাখি, কয়েকদিন ফ্রিজ করি। এতে ফুড হ্যাবিটটা, সরি, এটা ফুড ভ্যালুটা অনেকখানি কিন্তু কমে যায়। এই জন্য চেষ্টা করতে হবে যে বাজার থেকে আনবার পরে যদি টাটকাটা রান্না করে খাওয়া যায়, তাহলে একজন প্রেগনেন্ট নারীর জন্য অনেক ভালো। এবং সব ধরনের মাছটাই ভীষণ জরুরি, তবে বড় মাছের থেকে ছোট মাছ, যেই মাছগুলা কাঁটা সহ চিবিয়ে খাওয়া যায়, যেমন কাচকি মাছ, মলা, ঢেলা, আরো বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ আছে, যেই মাছগুলা কাঁটা সহ চিবিয়ে খাওয়া যায়, এই মাছগুলা একজন প্রেগনেন্ট নারীর জন্য ভীষণ উপকারী। তবে এক্ষেত্রে খুব যত্ন সহকারে খেতে হবে, গলার মধ্যে কাঁটা আটকে গেলে আবার আরেক বিপদ, তখন দেখা যায় ইনফেকশন হয়ে গেলে আবার নানান রকম কষ্ট তৈরি হবে। এই জন্য খুব সিনসিয়ার হয়ে খেতে হবে।
ছোট মাছের মধ্যে ভিটামিন এ এবং ক্যালসিয়াম থাকে উচ্চ মাত্রার। ভিটামিন এ আমাদের চোখের জন্য ভীষণ জরুরি। ভিটামিন এ শুধুমাত্র প্রেগনেন্ট নারী না, ভিটামিন এ কিন্তু সকল ধরনের মানুষের জন্য ভীষণ দরকারি। এবং একজন মা এই যে প্রেগনেন্সিতে ভিটামিন এ জাতীয় খাবার, ভিটামিন সি অর্থাৎ যে পুষ্টিকর খাবারগুলো যত বেশি খেতে পারবেন, তখন দেখা যাবে যে রক্তের মাধ্যমে এবং গর্ভফুল বা প্লাসেন্টার মাধ্যমে সেই শিশুটাও আরো বেশি মানে পুষ্টি সাপ্লাই হবে, শিশুটা আরো বেশি পুষ্ট হবে ভাবে গড়ে উঠবে। এই জন্য ভিটামিন এ অবশ্যই খেতে হবে। আর ভিটামিন সি জাতীয় খাবার হলো সবুজ এবং হলুদ যে শাকসবজি, যে ফলগুলা থাকে সেগুলোর মধ্যে, যেমন আমি ক্যাপসিকাম যদি ধরি, ক্যাপসিকাম সবুজ হলুদ লাল রঙের পাওয়া যায়। হলুদ ক্যাপসিকামের মধ্যে ভিটামিন সি থাকে উচ্চ মাত্রার। গাজর, গাজরের মধ্যে বিটা ক্যারোটিন নামে এক ধরনের উপাদান থাকে, যেটা আমাদের প্রেগনেন্ট নারী, নন প্রেগনেন্ট মানুষ, শিশু সবার জন্য ভীষণ উপকারী। চোখের জন্য, স্কিন, এবং এই যে করোনা ভাইরাস, এখনো যে করোনা ভাইরাসের আতঙ্ক সারা পৃথিবীতে, করোনা ভাইরাস তো উচ্চ সংক্রমণ শক্তি সম্পন্ন একটা ভাইরাস। তো এইটার জন্য, এই ভাইরাস থেকে দূরে থাকবার জন্য আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা চেষ্টা করতে হবে যতটা বাড়িয়ে তুলতে পারি। সেটা শুধুমাত্র প্রেগনেন্ট নারীর জন্য না, সকল বয়সী সকল শ্রেণীর মানুষের জন্য। এই জন্য ভিটামিন সি জাতীয় খাবার, ভিটামিন সি জাতীয় ফল, শাক, সবজি, যেগুলার রং যেগুলার খোসার রং, যেগুলোর ভেতরের রং সবুজ হলুদ, এই ধরনের রঙের সবজি এবং ফলমূল গুলোর মধ্যে ভিটামিন সি, ভিটামিন এর মাত্রা বেশি থাকে। তবে যে সমস্ত নারীদের, অনেকেই আছেন যে প্রেগনেন্সিতে মাতৃত্বজনিত ডায়াবেটিসে ভোগেন, অথবা প্রেগনেন্সি ডিটেক্ট হবার আগে থেকে ডায়াবেটিসে আক্রান্ত, এই ধরনের নারীদেরকে চেষ্টা করতে হবে আপনারা ভিটামিন সি জাতীয় ফল বা শাকসবজি খাবার আগে, বিশেষত ফল, হ্যাঁ, ভিটামিন সি জাতীয় যেগুলো, ভিটামিন এ জাতীয়, যেমন পেঁপে। পেঁপে তো পেকে গেলে সেটা হলুদ রঙের হয়ে যায়। তারপর এই মানে যেই ফল খাবেন সেটা যদি মিষ্টি হয়ে থাকে এবং আপনি যদি ডায়াবেটিকের রোগী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে সেটা পরিমাণে কম খেতে হবে। চেষ্টা করতে হবে যেই ফলগুলাতে চিনির পরিমাণ কম থাকে সেই ফলগুলা খেতে হবে। তাহলে আপনার পুষ্টিরও সাপ্লাই হবে এবং ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। আর এইদিকে রক্তের মধ্যে ভিটামিন সি, ভিটামিন এ এর মাত্রাটাও ব্যালেন্সে থাকবে। এইটা ফুড হ্যাবিটের মধ্যে গেল। এবং যে সমস্ত নারীরা মাতৃত্বজনিত ডায়াবেটিসে ভুগতে থাকেন, ডায়াবেটিস হলে কি হয়, শুধু প্রেগনেন্সিতে তো এমনিতেই মানুষের, অধিকাংশ নারীর জ্বর জ্বর ভাব, মাথা ব্যথা, শরীর খারাপ লাগা, এই ধরনের সমস্যাগুলা থাকে। আর ডায়াবেটিস যদি হয় তাহলে তো আরো বেশি জ্বর জ্বর ভাবটা বেড়ে যায়। অনেকেই জয়েন্ট পেইনে ভোগেন, হাড়ের মধ্যে ব্যথা থাকে। প্রেগনেন্সিতে দেখা যায় যে অনেকের আরো বেশি ব্যথা বেড়ে যায়, বিশেষ করে 4 মাস বা 5 মাস ক্রস করবার পরে। আবার অনেকে 3 মাসের পরে থেকেই অনেকেই জয়েন্ট পেইন, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের আঙ্গুল গুলাতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, তারপরে হাতের এই আঙ্গুল গুলার জয়েন্টের মধ্যে ব্যথা, এই ধরনের কমপ্লেন অনেকেই করতে থাকেন। বিশেষ করে যে সমস্ত নারীদেরকে বাসাতেও খুব বেশি শারীরিক পরিশ্রম করতে হয়, বাসাতে হয়তো হেল্পিং হ্যান্ড কেউ নাই, এই ধরনের পরিস্থিতি যে সমস্ত প্রেগনেন্ট নারীদের, ওনাদেরকে চেষ্টা করতে হবে বাসার অন্য সদস্যরা যদি হেল্প করতে পারেন। কারণ একটু যদি রেস্টে থাকা না যায়, অতিরিক্ত পরিশ্রমও করা যাবে না, আবার প্রেগনেন্সি জনিত কারণে অতিরিক্ত শুয়ে বসে দিন কাটানোরও কিন্তু ঠিক না। এতে দেখা যাবে যে একদম খুব বেশি রেস্টে থাকলে তখন আরো শারীরিক শক্তি কমে যাবে। নর্মাল হাঁটাচলা, নর্মাল কাজের মধ্যেই থাকতে হবে। যদি অফিস করতে হয়, যদি বাসার বাইরে নিয়মিত যেতে হয়, তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো খুব ভালোভাবে মেনে চলতে হবে। আর যদি একজন প্রেগনেন্ট নারী যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন, বাসার বাইরে যাবার কোনো প্রয়োজন না থাকে, তাহলে চেষ্টা করতে হবে বাসাতেই ছোটখাটো, একটা বাসার মধ্যে তো অনেক ধরনের কাজ থাকে, ছোটখাটো কাজগুলো যেন করা হয়। কিন্তু
অতিরিক্ত পানি ভর্তি বালতি, অনেক ভারী পানির বালতি বা অনেক পানি ভর্তি অনেক ভারী হাঁড়ি বা যেটার ওজন অনেক বেশি, যে জিনিসটার সেই ধরনের ওজন সম্পন্ন কোনো ভারী কিছু আমরা ক্যারি করতে নিষেধ করি। সেটা শুধুমাত্র ফার্স্ট ট্রাইমেস্টারটা না, সেটা পুরো প্রেগনেন্সিতে এবং ডেলিভারির পরেও কিছুদিন। যদি নর্মাল ডেলিভারি হয়ে থাকে তাহলে আমরা 1 মাস বা 1.5 মাস মতো খুব ভারী কিছু ক্যারি করতে নিষেধ করি। আর যদি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্ম নেয় তাহলে আমরা 3 থেকে 4 মাস খুব ভারী কিছু ক্যারি করতে, খুব ভারী কিছু উপরে উঠাতে নিষেধ করি। এবং আমাদের পরামর্শ থাকে যে রান্নাঘরে কাজ করবার সময় যেন আমার আঞ্চলিক ভাষা যেটাকে আমরা বলি পিঁড়া বা পিঁড়ি, অর্থাৎ ছোট ছোট কাঠের মতো যে বসবার যে জিনিসগুলা থাকে সেগুলোতে বসে, তো নারীরা অনেকে দেখা যায় সবজি কাটেন, বিভিন্ন ধরনের কাজ করেন। নর্মাল ডেলিভারির পরে বা সিজারিয়ান অপারেশনের পরে কিন্তু আমরা এই জিনিস এইভাবে বসতে অ্যাভয়েড করি। হ্যাঁ, এতে পেটের উপরে চাপ পড়বে, কোমরে চাপ পড়বে। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে 1 মাস পর থেকে এই বিষয়টা এইভাবে বসলে অসুবিধা নাই। আর সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে আমরা আরো 2 থেকে 3 মাস পরে বলি। রান্নাঘরে কাজ করতে হলে অথবা বাসাতে হেল্পিং হ্যান্ড না থাকলে, যেটাকে আমরা বলি বেতের মোড়া অথবা চেয়ারের উপরে বসে কাজ করবার জন্য, যেন পেটে চাপ না পড়ে। এটা গেল অপারেশনের পরে বা ডেলিভারির পরে বসার যে সিস্টেমটা সেটা আমি বললাম। আর যেটা আমি বলেছি যে সবুজ এবং হলুদ শাকসবজি খেতে হবে, কিন্তু সেখানে চেষ্টা করতে হবে যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা যেন যেই ফলগুলোর মধ্যে চিনির পরিমাণ বেশি সেই ফলগুলা কম খাবেন। এখন রাজধানী ঢাকার কথাই যদি আমি ধরি, এখানে বিভিন্ন শপিং মল গুলাতে এবং ঢাকার বাইরেও তো এখন অনেক দোকান, সেইখানে দেখা যায় যে স্প্রাইট, ফান্টা, পেপসি এই ধরনের আরো অনেক সফট ড্রিঙ্কস আছে, হ্যাঁ, যেগুলা খেতে, যেগুলা আমাদের দেশে খুব জনপ্রিয়। কিন্তু এই প্রেগনেন্সির সময়ে আমরা বলি যে বাহিরের এই সফট ড্রিঙ্কস গুলা যতটা অ্যাভয়েড করা যায়, অ্যাভয়েড করতে পারলে খুবই ভালো। এগুলোর অনেক সময় ডেট এক্সপায়ার্ড হবার পরেও হয়তো নতুন করে আবার ডেট বসিয়ে দিয়েছে কিনা এটা তো আমরা জানি না। আর এই ধরনের ড্রিঙ্কস গুলা আহ, সব সব প্রেগনেন্ট নারীর হজম শক্তি কিন্তু সমান না। এই জন্য এই ড্রিঙ্ক গুলা অ্যাভয়েড করাই ভালো। বাসাতে তৈরি ফলের রস দিয়ে তৈরি করা যায় তাহলে সবচেয়ে সেটা ভালো হবে। আর যাদের যাদের ব্লাড প্রেশার নর্মালে থাকে অথবা লো ব্লাড প্রেশারে যারা ভুগতে থাকেন প্রেগনেন্সিতে, তারা নিয়মিত ডাব খাবেন। তবে চেষ্টা করতে হবে মাঝে মাঝে ব্লাড প্রেশার মাপবার জন্য। হ্যাঁ, অধিকাংশ প্রেগনেন্সিতে দেখা যায় যে হয়তো প্রেগনেন্সির আগে কখনোই ব্লাড প্রেশার বেড়ে যায়নি। সব সময় হয়তো একজন নারী নর্মাল ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশারের রোগী ছিলেন, কিন্তু প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছে। হাতের আঙ্গুলে, পায়ের আঙ্গুলে পানি চলে আসছে। এইরকমও কিন্তু দেখা যায়। এইরকম সমস্যা হলে যদি এমন হয় যে আহ, বিশেষ করে দেখা যায় যে ব্লাড প্রেশার বাড়তে থাকে ফার্স্ট ট্রাইমেস্টারের পরে, অনেকের, সবার না। এই জন্য এখন অনেকের হঠাৎ করে মাথা ব্যথা হয়, প্রচন্ড পরিমাণে ঘাড়ে ব্যথা হয়। অনেকে আবার বলেন যে চোখে ঝাপসা দেখছেন। এরকম সমস্যা হলে অবশ্যই দ্রুত আপনার যিনি প্রেগনেন্ট নারী ওনার গাইনোকোলজিস্টের সাথে দেখা করতে হবে। এবং সিরিয়াল পেতে যদি দেরি হয় বা দ্রুত যদি দেখা করা সম্ভব না হয়, অবশ্যই বাসায় যিনি ভালোভাবে ব্লাড প্রেশার মাপতে পারেন, অথবা বাসায় যদি ব্লাড প্রেশার মাপবার কেউ না থাকে তাহলে চেষ্টা করতে হবে বাসার আশেপাশে ভালো কোনো একটা ফার্মেসি থেকে যিনি এক্সপার্ট কেউ একজন এসে যদি ব্লাড প্রেশারটা মেপে নিতে পারে তাহলে খুব ভালো হয়। আর ব্লাড প্রেশারের সাথে সাথে প্রেগনেন্সিতে ব্লাড সুগারটাও মাপতে হবে। ব্লাড প্রেশার বেড়ে গেলে অনেক সময় ব্লাড সুগারও আপ ডাউন করতে থাকে। আমাদের দেশে আমরা বাঙালি মানুষ, আমাদের প্রধান খাবার ভাত, রুটি, অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা বেশি খাই। এবং আমাদের যে স্ট্রাকচার বাংলাদেশের নারীদের, হ্যাঁ, বাংলাদেশি নারীরা তো অধিকাংশ ক্ষেত্রে আমরা যদি পশ্চিমা নারীদের সাথে তুলনা করি, অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের নারীদের ওজন বেশি থাকে পশ্চিমা নারীদের তুলনায়, অর্থাৎ এবং হাইটও কম থাকে, অর্থাৎ মিডিয়াম হাইটের এবং মোটামুটি হেলদি গড়নের থাকে এশিয়ান
কন্টিনেন্টের নারীরা। আর আমরা যারা বাঙালি, আমাদের প্রধান খাবার হচ্ছে ভাত রুটি। এই ধরনের নারীদের প্রেগনেন্সিতে ডায়াবেটিস হবার সম্ভাবনা থাকে খুব বেশি। এর অন্যতম প্রধান কারণ হলো প্রেগনেন্সিতে রক্তের মধ্যে ডায়াবেটোজেনিক হরমোন গুলা বেড়ে যায়। ডায়াবেটোজেনিক হরমোন গুলা বেড়ে যাবার জন্য অধিকাংশ নারী মাতৃত্বজনিত ডায়াবেটিসে ভুগতে থাকেন। এখন এইখানে ভয় পাবার কোনো কারণ নাই। মাতৃত্বজনিত ডায়াবেটিস কিন্তু মানে প্রেগনেন্সিতে হলে যে সারা জীবন থেকে যাবে এমন কিন্তু না। একজন নারী যদি প্রেগনেন্সিতে ঠিকভাবে ফুড হ্যাবিট কন্ট্রোল করতে পারেন, যদিও প্রেগনেন্সিতে সব খাবার আমরা খেতে বলি, সব রকম খাবারের মধ্যে এক একটা খাবারের মধ্যে এক এক রকম পুষ্টি আছে, আমরা সব রকম খাবার খেতে বলি, কিন্তু তারপরেও যাদের ডায়াবেটিসটা ধরা পড়বে তাদেরকে চেষ্টা করতে হবে চিনি মিষ্টি জাতীয় খাবার কম করে খেতে। এই জন্য আমি বললাম যে ফুড হ্যাবিটটা কন্ট্রোল করতে হবে। অর্থাৎ প্রেগনেন্সিতে ডায়াবেটিসে যারা আক্রান্ত হবেন তারা শাক সবজি ফল সালাদ এই খাবারগুলোর পরিমাণ বাড়িয়ে দিবেন। চিনি মিষ্টি জাতীয় খাবার, অতিরিক্ত তৈলাক্ত ঘি বাটার মেয়োনিজ এই ধরনের উপাদানগুলো দিয়ে তৈরি খাবারটাকে অ্যাভয়েড করতে হবে। গ্রিল করা মাংস, তারপরে বাসার বাইরে যে ফাস্ট ফুড, এই খাবারগুলা বাদ দিতে হবে। এবং কিছু খাবার যেগুলোকে বলে ট্রান্স ফ্যাট, অর্থাৎ যেগুলো আমরা দেখি একটা খাবার যেটা তেল দিয়ে ভেজে রান্না করতে হয়, যখন ওই তেলটা রান্নাঘরে বা হোটেলে বা রেস্টুরেন্টে রেখে দেয়া হয় এবং পরের দিন আবারও যখন কোনো একটা খাবার ওই আগের দিনের তেল দিয়ে ভাজা হয়, এই ধরনের খাবারকে বলা হয় ট্রান্স ফ্যাট। এই যে একদিনের তেল আরো আরেকদিন ইউজ করা হলো, এই ধরনের তেলের মধ্যে এক ধরনের খারাপ ধরনের কোলেস্টেরল তৈরি হয়। তো এখন যেই মানুষটা যেই নারীটা আগে থেকেই যার ওজন বেশি, আগে থেকেই যে নারীর মানে ওজন বেশি বা মাঝে মাঝে ব্লাড সুগার আপ ডাউন করতো, অথবা আগে থেকে ফুড হ্যাবিট কন্ট্রোল করতে পারতেন না, এই ধরনের নারী যারা, ওনাদের দেখা যায় প্রেগনেন্সিতেও এই যদি খাবার কন্ট্রোল করে খেতে না পারেন, তখন দেখা যাবে যে ডায়াবেটিসে আক্রান্ত হবার সম্ভাবনা খুব বেশি থাকে। আর যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে এই ধরনের অতিরিক্ত তৈলাক্ত বাহিরের ফাস্ট ফুড বা সাথে উচ্চ মাত্রার প্রোটিন যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। উচ্চ মাত্রার প্রোটিন বলতে আমি বুঝিয়েছি গরু খাসির মাংস কলিজা, এই ধরনের উচ্চ মাত্রার প্রোটিন গুলা অ্যাভয়েড করে যদি বাচ্চা মুরগির স্যুপ, হ্যাঁ ছোট মুরগি দেশি মুরগি এই ধরনের খাবার খাওয়া যায়। এবং সামুদ্রিক মাছ, যে আবার কিছু মাছ আছে যেগুলোর মধ্যে একটু চর্বির পরিমাণ বেশি, এই মাছগুলো অ্যাভয়েড করে ছোট মাছ মাঝারি সাইজের মাছ, হ্যাঁ কাঁটা জাতীয় মাছ, যে কাঁটাগুলো চিবিয়ে খাওয়া যায়, এই ধরনের মাছ খেলে ব্লাড সুগার বাড়বে না। যারা প্রেগনেন্ট নারী, যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের জন্য আমি বলছি। এই ধরনের নারীদের তখন ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকবে, ব্লাড প্রেশারটাও কন্ট্রোলে থাকবে, এবং রক্তের মধ্যে আয়রন ক্যালসিয়ামের মাত্রাও ঠিক থাকবে। আর যে সমস্ত নারীরা ডায়াবেটিসে আক্রান্ত না, যাদের ওজন তো গাইনোকোলজিস্টের কাছে গেলে যখনই আপনি চেক আপ করাতে যাবেন তখনই তো আপনার ডক্টর আপনার ওজন মাপবেই। এটা প্রত্যেকটা প্রেগনেন্ট নারীর জন্য আমরা করে থাকি। এখন যাদের মানে এক একটা গর্ভস্থ শিশু যখন পেটে থাকে তখন এক একটা সময়ে এক একজন মায়ের এক এক রকম ওজন হয়। কেউ দেখা যায় খুব বেশি ওজন গেইন করে ফেলেন, আবার অনেকের দেখা যায় যে সেইভাবে ওজনটা বাড়ে না। এক একজন নারীর ক্ষেত্রে এক এক রকম, কারণ এক একজন মানুষের আহ শারীরিক গঠন এবং ফুড হ্যাবিট, পরিবেশ পরিস্থিতি, বাসায় এক্সারসাইজ করবার বা বাসায় কাজ করবার আহ পরিবেশ পরিস্থিতি তো আসলে সবার এক না, এক একজন মানুষের এক এক রকম। যে সমস্ত নারীরা ডায়াবেটিসে আক্রান্ত না, ওনারা সব খাবারই খেতে পারবেন, কিন্তু ওই একটাই পরামর্শ সবার জন্যই যে বাহিরের খাবারটা যতটা অ্যাভয়েড করা যায়। এর কারণ হলো প্রেগনেন্সিতে কিন্তু অলমোস্ট সবারই হজম শক্তি অনেকটা কমে আসে, এবং বাচ্চাটা পেটের মধ্যে যত বড় হতে থাকে তত আস্তে আস্তে বাচ্চাটা পাকস্থলীর উপরে চাপ দিয়ে থাকে। তখন একজন নারীর খাবার হজম হয় তুলনামূলকভাবে কম। এই জন্য
একটু বাহিরের খাবার খেলে, একটু তৈলাক্ত খাবার খেলে বুকের মধ্যে জ্বালা পোড়া, অস্বস্তি লাগা, টক ঢেকুর ওঠা, এই ধরনের সমস্যা হতেই পারে। আমরা অলমোস্ট সব প্রেগনেন্ট নারীকে দুধ খেতে বলি ক্যালসিয়াম ট্যাবলেট খাবার পরেও। হ্যাঁ, বিশেষ করে অনেকেই থাকে যাদের ক্যালসিয়ামের অনেক ঘাটতি থাকে। দুধ খাবেন সকাল থেকে বিকালের মধ্যে। সন্ধ্যা থেকে রাতে এই সময়টা দেখা যায় যে দুধ তো উচ্চ মাত্রার প্রোটিন, হ্যাঁ দুধের মধ্যে সব ধরনের ভিটামিন আছে। দুধ খুব পুষ্টিকর একটা খাবার। দেখা যায় যে এই খাবারটা হজম করবার জন্য হজম শক্তি একটু বেশি থাকতে হয়। এই জন্য সকাল থেকে দুপুরের মধ্যে বা বিকালের মধ্যে খেলে খুব ভালো। আর যাদের দুধ খেলে আরো বেশি অ্যাসিডিটি হবে, তারা চেষ্টা করবেন একদিন দুই দিন বাদ দিয়ে দিয়ে খাবার জন্য। কেউ যদি এক গ্লাস দুধ খেয়ে হজম করতে না পারেন, যিনি প্রেগনেন্ট উনি 1 কাপ দুধ খাবেন, কিন্তু মোটামুটি খেতে হবে দুধটা। দুধ খেলে হবে কি, শরীরে ক্যালসিয়ামের মাত্রাটা ঠিক ঠিক থাকবে এবং দুধের মধ্যে এই যে সব ধরনের ভিটামিন এ, ভিটামিন বি 12, হ্যাঁ ভিটামিন বি এর অনেকগুলা ভাগ আছে, সবগুলো ভিটামিন দুধের মধ্যে থাকে। অনেক ধরনের খনিজ লবণ দুধের মধ্যে আছে, যেই খনিজ লবণ গুলা একটা গর্ভস্থ শিশুর পরিপূর্ণ পুষ্টি, গর্ভস্থ শিশুর বেড়ে ওঠা, একদম গর্ভস্থ শিশুর যে ব্রেনের যে গঠন, মস্তিষ্কের যে গঠন, সেই শিশুটার মেরুদণ্ড যে তৈরি হয়, হ্যাঁ সেই মেরুদণ্ডেরও সঠিক গঠন, অর্থাৎ শিশুর হাড়ের উপরেও যথেষ্ট প্রভাব বিস্তার করে। এই জন্য অবশ্যই একজন প্রেগনেন্ট নারীকে আয়রন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ, অর্থাৎ যে খাবারগুলা খেলে শরীরের মধ্যে রক্তের পরিমাণ বাড়বে, ক্যালসিয়ামের মাত্রা বাড়বে, সেই খাবারগুলা খেতে হবে। কিছু প্রেগনেন্ট নারী আছেন যারা হাঁপানি বা শ্বাসকষ্টে ভুগতে থাকেন। আবার অনেকের সাইনোসাইটিসের সমস্যা আছে, অর্থাৎ একটু ঠান্ডা লাগলেই মাথা ব্যথা করে, একটুতেই টনসিল ফুলে যায়, একটুতে কাশি হয়, একটুতে জ্বর জ্বর ভাব হয়। এই ধরনের নারীদেরকে খুব বেশি সচেতন হতে হবে। অনেকের দেখা যায় যে অ্যাসিডিটি হয়, আবার অনেকের মনে হয় যে হয়তো আইসক্রিম খেলে একটু ভালো লাগবে। এক একজনের এক এক রকম একটা খাবারের প্রতি ফ্যাসিনেশন থাকে। তো আমার অনুরোধ হচ্ছে, যে সমস্ত নারীরা প্রেগনেন্ট নারীরা হাঁপানি বা শ্বাসকষ্টে ভুগছেন, যাদের সাইনোসাইটিস আছে, যাদের একটুতেই ঠান্ডা লাগার সমস্যা আছে, সেই ধরনের নারীরা চেষ্টা করবেন আইসক্রিম অবশ্যই খাবেন না। যদি এমন হয় যে আহ, ভয়ঙ্কর গরম লাগছে, কন্ট্রোল করতে পারলেন না, গরম ফ্রিজের ঠান্ডা পানি খেয়ে ফেললেন, তাহলে আসলে খাবার পরে তো আফসোস করবার কিছু নাই। এইরকম যদি হয়, তাহলে চেষ্টা করবেন, এখনো যেহেতু করোনা ভাইরাসের আতঙ্কটা তো আমাদের মধ্যে থেকে কেটে যায়নি, এবং এখনো ভাইরাসটা সারা পৃথিবীতেই আছে। আহ, আপনারা সবাই জানেন অনেকগুলা দেশে কিন্তু আবার সেকেন্ড টাইম অ্যাটাক হচ্ছে। এই জন্য আমাদেরকে কিন্তু খুব সচেতন থাকতে হবে। যারা যারা এই যে হাঁপানি বা শ্বাসকষ্টের রোগী, যাদের সাইনোসাইটিস আছে, তারা গলাতে ব্যথা থাকুক আর নাই বা থাকুক, চেষ্টা করবেন কিছুদিন পর পর, হ্যাঁ কিছুদিন পর পর হালকা গরম পানির মধ্যে লবণ দিয়ে গড়গড়া করবার জন্য। এতে আমাদের নাক মুখের মধ্যে দিয়ে শুধুমাত্র করোনা ভাইরাস না, আরো অনেক ধরনের ঠান্ডা কাশি সর্দি জনিত ভাইরাস গুলা বাতাসে ভেসে বেড়ায়। তো হালকা গরম পানির মধ্যে লবণ দিয়ে গড়গড়া করলে এই জীবাণুগুলা গলার মধ্যে মারা যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, তারা এই জীবাণুগুলা গলা থেকে ফুসফুসের মাধ্যমে পৌঁছাতে পারবে না। এবং যাদের নাক বন্ধ হবার সমস্যা আছে, অর্থাৎ একটুতেই ঠান্ডা লাগলে নাক বন্ধর মতো একটা অনুভূতি হয়, মাথা ব্যথা করে, যাদের সাইনোসাইটিস এর সমস্যা আছে, সেই সমস্ত প্রেগনেন্ট নারীদের খারাপ লাগাটাও কমে যাবে। এবং আহ, সারা শরীরে একটা ব্যথা ভাব, একটু জ্বর জ্বর ভাব, এটা অলমোস্ট সব প্রেগনেন্ট নারী থাকে। যেন চেষ্টা করবেন নিয়মিত আদা চা, লেবু চা খাবার জন্য। আদা চার মধ্যে আদা, যেটা আদাকে বলা হয় মহা ঔষধ, আদার মধ্যে অ্যান্টিপাইরেটিক অ্যাক্টিভিটি খুব বেশি থাকে। অ্যান্টিপাইরেটিক অ্যাক্টিভিটি মানে হলো যেটা আমাদের রক্তের মধ্যে জ্বর জ্বর ভাব, কাশি, সর্দি হওয়া, ঠান্ডা লাগার জীবাণুগুলোর মধ্যে যেই উপাদানটা যুদ্ধ করে, সেটা সেই প্রসেসটাকে বলে অ্যান্টিপাইরেটিক অ্যাক্টিভিটি, যেটা আদার মধ্যে আছে।
এই জন্য চেষ্টা করতে হবে আদা চা রেগুলার খাবার জন্য। তাহলে গলাতে তাপ লাগবে, গলার মধ্যে তাপ লাগলে গলার মধ্যে যে রোগ জীবাণুগুলা থাকে, অনেকের যাদের টনসিলের সমস্যা থাকে তাদের জন্য উপকার হবে। এবং আদা চা সারা শরীরের ব্যথাটাও কমাবে। এটা শুধুমাত্র প্রেগনেন্টদের জন্য না, এই আদা চা লেবু চা আহ, সকল শ্রেণীর মানুষের জন্য ভীষণ উপকারী। লেবু চা, লেবুর মধ্যে ভিটামিন সি থাকে। লেবু তো আমরা সবাই জানি যেটা একটা গুড সোর্স অফ ভিটামিন সি। ভিটামিন সি শুধুমাত্র প্রেগনেন্সি না, সারা জীবনের জন্য দরকার। এবং ভিটামিন সি এমন একটা ভিটামিন যেটা আমাদের রক্তের মধ্যে যখন প্রয়োজনের বেশি আমরা ভিটামিন সি খেয়ে ফেলি, তখন কিন্তু এই এক্সট্রা পরিমাণটা আমাদের রক্তের মধ্যে স্টোর হয় না, সংরক্ষণ হয় না। যেমন ধরেন যখন আমরা খুব বেশি মাংস বা খুব বেশি ফ্যাটি খাবার খেয়ে ফেলি, তখন এক্সট্রা ফ্যাট গুলা, যেই এক্সেস প্রোটিনটা যখন আমাদের রক্তের প্রয়োজনের পরে থেকে যায়, তখন সেই এক্সেস ফ্যাটটা আমাদের শরীরে কিন্তু জমা হতে থাকে। আমরা যদি পরিশ্রম করে সেই ক্যালোরিকে বার্ন করতে না পারি, তখন সেই ফ্যাট গুলা বছরের পর বছর জমতে জমতে রক্তনালীর মধ্যে জমে যায়। তখন রক্তনালী এইভাবে ব্লক হতে হতে তখন এক সময় দেখা যায় হার্ট অ্যাটাক হয়, হাই ব্লাড প্রেশার হয়, এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। কিন্তু ভিটামিন সি আমাদের রেগুলার দরকার হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ভিটামিন সি শরীরের মধ্যে স্টোর হয় না, সংরক্ষণ হয় না। এই জন্য আমাদেরকে প্রতিদিন একটু একটু করে ভিটামিন সি খাওয়া দরকার। কিন্তু এখানে একটা বিষয় আমি অবশ্যই উল্লেখ করতে চাই, সেটা হলো উপকারের আশাতে কিন্তু খুব বেশি ভিটামিন সি খাবার দরকার নাই। হ্যাঁ, যিনি প্রেগনেন্ট নারী, উনি একটা মালটা যদি খেতে না পারেন, অর্ধেক একটা খাবেন। অথবা একটা পেয়ারা, মিডিয়াম সাইজের পেয়ারা যদি পুরোটা খেতে না পারেন, অর্ধেক খাবেন, অথবা 3 ভাগের 1 ভাগ, অথবা 4 ভাগের 1 ভাগ খাবেন। মানে অতিরিক্ত পুষ্টির আশায় একই দিনে 2টা বা 3টা পেয়ারা বা একই সাথে 2টা বা 3টা মালটা এইরকম দরকার নাই। এতে হবে কি, এইরকম হলে যে করোনা ভাইরাস থেকে আমি দূরে থাকবার জন্য আমরা যদি কেউ মনে করি যে আমি বেশি বেশি ভিটামিন সি খাবো, তাহলে কিন্তু রক্তের মধ্যে হাইপার ভিটামিনোসিস হবে। হ্যাঁ, হাইপার ভিটামিনোসিস হলে তখন কিন্তু আরো বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি হয়, রক্তের মধ্যে অ্যাসিড লেভেলের মাত্রা বেড়ে যাবে। এই জন্য পুষ্টির আশাতে খুব বেশি ভিটামিন খাবার দরকার নাই। আর অনেকে থাকে যে অনেকের প্রেগনেন্সিতে ওজন অনেক বেড়ে যায়। হ্যাঁ, ক্ষুধা অনেক বেড়ে যায়। যদি ব্লাড সুগারের প্রবলেম না থাকে, হ্যাঁ, যদি ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, তাহলে অবশ্যই আপনার যিনি প্রেগনেন্ট নারী, অবশ্যই আপনার পুরো খিদাটা যেন নিবারণ হয় সেই চেষ্টা করবেন। কিন্তু যদি আবার খুব বেশি ওজন বেড়ে যায়, তাহলে ডেলিভারির পরে ওজন কমাতে অনেক কষ্ট হয়ে যাবে। এবং এক্সেস ওজন বেড়ে গেলে তো তখন বিভিন্ন ধরনের মেটাবলিক অসুখগুলা দ্রুত অ্যাটাক করবে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ফ্যাটি লিভার। এই জন্য যাদের খিদার পরিমাণটা খুব বেড়ে যায়, তারা চেষ্টা করবেন ভাত, রুটি, চিনি, মিষ্টি, কেক, বিস্কুট, পেস্ট্রি, নুডলস, অর্থাৎ যেই খাবারগুলোর মধ্যে হ্যাঁ আটা ময়দা চিনি আছে, সেই খাবারগুলা ভাতের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট থাকে। প্রায় 90 থেকে 98% কার্বোহাইড্রেট হচ্ছে যেটা আমাদের রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দেয়, যেই খাবারটা আমাদেরকে শক্তি দেয়। কিন্তু সমস্যা হচ্ছে যারা একটুতেই ওয়েট গেইন করেন, একটুতেই ওজন বেড়ে যায়, এই ধরনের নারীদেরকে চেষ্টা করতে হবে এই যে খাবারগুলোর কথা বললাম, ভাত, রুটি, চিনি, মিষ্টি, কেক, মুড়ি, এই ধরনের খাবারগুলোর পরিমাণ কমিয়ে দিয়ে সবজির খাবার, সবজি এবং সালাদের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। কাঁচা সবজি যেগুলো খাওয়া যায়, যারা হজম করতে পারবেন, কাঁচা সবজি বেশি করে খেলে তখন স্কিন ভালো থাকবে, রক্তের মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি লেভেলটা ঠিক থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে এবং শিশুর জন্য ভালো হবে। তবে যাদের হজম শক্তির সমস্যা রয়েছে, যেই সালাদ গুলা যারা কাঁচা খেয়ে সহ্য করতে পারেন না, তাদেরকে জোর করে খাবার দরকার নাই। এখন আমি আসি সেকেন্ড ট্রাইমেস্টারের কথা, অর্থাৎ 4 মাস থেকে 6 মাস। এই সময় দেখা যায় অনেক নারীর কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায়। দেখা যায় যে এই যে শারীরিক একটা কষ্ট, হ্যাঁ,
4 মাস থেকে 4, 5, 6 মাস এই সময় বাচ্চাটা ওজন বেড়ে যায়, বাচ্চাটার অলমোস্ট সব অঙ্গগুলা তৈরি হয়ে যায় এবং একটা গর্ভস্থ শিশু একটা বড় একটা বেলুনের মতো পানি ভর্তি একটা ব্যাগের মধ্যে ভাসতে থাকে। এই ব্যাগটাকে বলে অ্যামনিওটিক ক্যাভিটি। এই অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে। হ্যাঁ, অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে মানে পানির মধ্যে এরকম বড় একটা চামড়ার ব্যাগের মধ্যে পানির মধ্যে শিশুটা ভাসতে থাকে। তো এই অ্যামনিওটিক ফ্লুইড অর্থাৎ এই যে পানির একটা ওজন, হ্যাঁ, তারপরে আবার শিশুটার ওজন, এই 24 ঘন্টা একজন প্রেগনেন্ট নারীকে এই ওজনটা 24 ঘন্টা বহন করে নিয়ে বেড়াতে হয়। এতে ম্যাক্সিমাম মায়েদের জয়েন্ট পেইন হয়, হ্যাঁ, লো ব্যাক পেইন, কোমরে ব্যথা হয়, হাঁটুর মধ্যে ব্যথা হয়, পায়ের জয়েন্ট হাড় গুলাতে ব্যথা হয়, কারণ সারাক্ষণ তো প্রেসার পড়তেই থাকে। আর আমরা তো কেউ জীবন জীবিকার বাইরে না, একজন প্রেগনেন্ট নারীকেও দেখা যায় উনাকেও বাসার সব কাজ হয়তো করতে হচ্ছে, বাসায় জব করতে হচ্ছে বা টাকা ইনকাম করার জন্য কাজ করতে হচ্ছে। এই জন্য চেষ্টা করতে হবে যাদের ওজন একটুতেই খুব বেশি বেড়ে যায় তারা একটু বুদ্ধি করে একটু মানে খুব হিসাব করে খাবার চেষ্টা করবেন, যে যেন বাচ্চাটার পুষ্টি সাপ্লাই হয় কিন্তু আপনার ওজন বেড়ে না যায়। ফলের মধ্যে যেই খাবারগুলার মধ্যে চিনির পরিমাণ বেশি সেগুলো একটু কমিয়ে দিয়ে যেই খাবারগুলাতে যেই ফলগুলাতে চিনির পরিমাণ কম সেই ফলগুলা বেশি করে খাবেন। তাহলে হবে কি, ভাতের পরিমাণটা কমানো যাবে, পেট ভরে থাকবে এবং ওজনটাও এতটা বাড়বে না। তবে আহ মানে একেবারে প্রেগনেন্সির আগে মানুষ যেভাবে ডায়েট কন্ট্রোল করতে পারে, প্রেগনেন্সির সময় তো অবশ্যই সেটা উচিত হবে না। এখন আসি আমি ব্লাড প্রেশারের কথা। অনেক নারীর ব্লাড প্রেশার বেড়ে যায়, এমনও হিস্ট্রি আছে হয়তো প্রেগনেন্সির আগে ওনার কখনোই ব্লাড প্রেশার ছিল না, কিন্তু প্রেগনেন্সিতে অনেক ব্লাড প্রেশার বেড়ে গেছে, কারণ সারাক্ষণ এই যে শারীরিক একটা কষ্ট, সারাক্ষণ পেটের মধ্যে একটা এক্সট্রা ওয়েট ক্যারি করতে হচ্ছে। তারপরে অনেকেই দেখা যায় প্রেগনেন্সিতে না, অনেকে রাতে ঘুমাতে পারেন না, অনেকের শ্বাসকষ্ট হয়, অনেকের মাথা ব্যথা, মাথা ঘুরানো, এক এক জনের এক এক রকম কষ্ট হয়। যাদের হঠাৎ করে খুব বেশি ব্লাড প্রেশার বেড়ে যাবে, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, বা এমন যদি হয় যে হঠাৎ করে মোবাইল ফোনের অক্ষর দেখতে পাচ্ছেন না, বইয়ের অক্ষরগুলো দেখতে পাচ্ছেন না, অথবা হঠাৎ করে দেয়ালের ঘড়ির অক্ষরগুলো পড়তে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনি বাসায় বসে থাকবেন না। যিনি প্রেগনেন্ট নারী, দ্রুত আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। এবং এমন যদি হয় যে আঙ্গুলের মধ্যে পানি চলে এসেছে, হ্যাঁ, আঙ্গুলের মধ্যে মনে হচ্ছে যে আপনার পানি এসে গেছে, পায়ের আঙ্গুলে পানি চলে এসেছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা অ্যালার্মিং সাইন। হ্যাঁ, যদি ব্লাড প্রেশার কন্টিনিউয়াসলি বাড়তেই থাকে তখন কি হয়, অধিকাংশ ক্ষেত্রে প্রেগনেন্ট নারীর হাতে এবং পায়ে পানি চলে আসে। ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার ছাড়াও কিন্তু অনেকের প্রেগনেন্সিতে হাতে পায়ে পানি চলে আসে, হাতে পায়ের আঙ্গুলের মধ্যে, হ্যাঁ, পায়ে। তো খুব বেশি পানি চলে আসলে সেটা কিন্তু অবশ্যই আরো আরো অন্যান্য অসুখ, ডিপ ভেন থ্রম্বোসিস, এরকম আরো অনেক রকম, আরো ভেতরের কিছু টার্ম আছে, মেডিকেল টার্ম, যেটা অনেক জটিল। আমি সহজ ভাষায় বুঝিয়ে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন খুব বেশি ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তখন সাইনটা কিভাবে বুঝবেন, লক্ষণটা কি হবে, হয়তো হঠাৎ করে প্রচন্ড পরিমাণে ঘাড়ে ব্যথা হচ্ছে, খুব বেশি মাথা ঘোরাচ্ছে, অথবা মনে হচ্ছে যে পুরো চারিপাশেটা যেন এইভাবে এমন একটা একটা দুলুনি ভাব হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, ঘাড়ের মধ্যে খুব ব্যথা। অথবা আপনি হাঁটছেন, যিনি প্রেগনেন্ট নারী উনি হাঁটছে অথচ হয়তো ওনার কাছে মনে হচ্ছে যে পুরো মেঝেটা যেন এরকম এরকম ভাবে দুলছে। নতুন চশমা পরার পরে, যারা চশমা পরেন তারা অনেকেই হয়তো খেয়াল করেছেন যে নতুন চশমা পরার পরে চোখের পাওয়ারের সাথে অ্যাডজাস্ট হতে কিন্তু একটু সময় লাগে। চশমা পরলে মনে হয় যে মেঝেটা যেন মানে উঁচু নিচু, হ্যাঁ। তো যখন ব্লাড প্রেশার অনেক বেড়ে যাবে তখন এইরকম মানে মাথার মধ্যে একটা উঁচু নিচু একটা ভাব হয়। তো এইরকম সমস্যা হলে অবশ্যই একজন নারী বাসায় বসে থাকবেন না, অবশ্যই ব্লাড প্রেশার চেক করার ব্যবস্থা করতে হবে এবং অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আর এইরকম যে সমস্ত নারীদের প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার অনেক বেড়ে যায়, ওনাদের কিন্তু ইউরিন দিয়ে
প্রোটিন চলে যায়। এখন ইউরিন দিয়ে যদি প্রোটিন বা আমিষ নিয়মিত যেতেই থাকে, তাহলে কিন্তু একজন নারী দুর্বল হয়ে যায়। হ্যাঁ, এই তখন আমরা সেই ধরনের রোগীদেরকে ইউরিনের অ্যালবুমিন পরীক্ষা করতে দিই, অর্থাৎ ইউরিনে কি পরিমাণ অ্যালবুমিন চলে যাচ্ছে। কোনো কোনো নারীর ক্ষেত্রে দেখা যায় ইউরিনে অ্যালবুমিন থাকে 1+, কারো 2+, কারো 3+, কারো বা 4+। এইভাবে যখন অনেক নারীর ব্লাড প্রেশার বেড়ে গেলে ইউরিনে অ্যালবুমিন যায় না। আবার অনেকের আছে ব্লাড প্রেশার বেড়ে গেলে ইউরিন দিয়ে অনেক বেশি পরিমাণে প্রোটিন চলে যায়। একদিকে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, আবার আরেক দিকে যদি ইউরিন দিয়ে প্রোটিন চলে যেতে থাকে, তখন কিন্তু একজন প্রেগনেন্ট নারী দুর্বল হয়ে যায়। তখন আমরা ডিমের কুসুমটা বাদ দিয়ে ডিমের সাদা অংশ খেতে দিই। হ্যাঁ, এইটা হলো এই যে ইউরিনের মধ্যে যে আমরা অ্যালবুমিন মানে কত প্লাস চলে যাচ্ছে, 1+, নাকি 2+, 3+, নাকি 4+, এভাবে আমরা প্লাসের মাত্রাটা দেখে, এবং ওনার একজন প্রেগনেন্ট নারীর ব্লাড প্রেশারটা কত আছে, ওনার মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, এবং যদি এমন হয় যে কারো চোখে ব্লারিং অফ ভিশন হচ্ছে, অর্থাৎ ভিশন প্রবলেম হচ্ছে, দেখতে সমস্যা হচ্ছে, এক্ষেত্রে আমরা অবস্থা বুঝে এক একজন প্রেগনেন্ট নারীর এক এক রকম ট্রিটমেন্ট দিই। একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন যারা প্রেগনেন্ট, একজন নন প্রেগনেন্ট মানুষ ব্লাড প্রেশারের জন্য যে ওষুধগুলা খায়, সেই ওষুধগুলা কিন্তু একজন প্রেগনেন্ট নারীর জন্য সেফ না। ঠিক আছে? কারণ প্রেগনেন্সিতে অধিকাংশ ওষুধ শিশুর দেহে চলে যায় মায়ের রক্ত থেকে, মায়ের দেহ থেকে কিন্তু শিশুর শরীরের মধ্যে ট্রান্সফার হয়। এই জন্য অবশ্যই একেবারে কনফার্ম না হয়ে কোনো গাইনোকোলজিস্টের সাথে বা কোনো ডাক্তারের সাথে পরামর্শ না করে শুধুমাত্র অনেকেই দেখা যায় গুগলে পড়ে অনেক ওষুধ খান। তারপরে আমাদের দেশে তো মানে পকেটে টাকা থাকলে যে কোনো ফার্মেসি থেকে যে কোনো ওষুধ কিনতে পাওয়া যায়। অবশ্যই কোনো ডাক্তারের সাথে পরামর্শ না করে প্রেগনেন্সিতে কোনো ওষুধ খাওয়া যাবে না। ব্লাড প্রেশারের ওষুধ কেন, কোনো ওষুধই ডাক্তারের সাথে পরামর্শ না করে প্রেগনেন্সিতে খাওয়া উচিত না। কারণ সব ওষুধ কিন্তু প্রেগনেন্সিতে সেফ না। আমি আবারও বলছি, সব ওষুধ কিন্তু প্রেগনেন্সিতে সেফ না, নিরাপদ না। এই জন্য অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ না করে কোনো ওষুধ খাওয়া যাবে না। আর ব্লাড প্রেশারের ওষুধ কিন্তু প্রেগনেন্সিতে একরকম হয়, আর যিনি প্রেগনেন্ট না ওনার আরেক রকম। প্রেগনেন্সির জন্য আলাদা ব্লাড প্রেশারের ওষুধ থাকে। এই জন্য অবশ্যই যাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে তাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না হলে এক্লামশিয়া বা প্রি এক্লামশিয়া, যেগুলাকে আমরা মেডিকেলের ভাষায় বলি প্রেগনেন্সি জনিত খিঁচুনি, ব্লাড প্রেশার অতিরিক্ত বেশি হয়ে গেলে এই ধরনের সমস্যা হতে পারে। তখন অতিরিক্ত ব্লাড প্রেশার বেড়ে গেলে তখন আহ, সেটা দেখা যায় হার্টের উপরে তো নেগেটিভ ইফেক্ট ফেলে, লিভারের উপরে, একজন নারীর সবগুলো অর্গানের উপরে। এবং ব্লাড প্রেশার যখন একজন প্রেগনেন্ট নারীর অনেক বেশি বেড়ে যায়, তখন কিন্তু গর্ভস্থ শিশুর রক্তের মধ্যে অক্সিজেন লেভেলের মাত্রা কমে যায়। একটা গর্ভস্থ শিশুর যখন রক্তের মধ্যে অক্সিজেন লেভেলের মাত্রা কমে যাবে, তখন কিন্তু শিশুটার গ্রোথ কমে যাবে, শিশুটা ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারবে না। এই জন্য অবশ্যই একজন প্রেগনেন্ট নারীকে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, অনেকের আবার হরমোন জনিত সমস্যা থাকে, সেই অসুখগুলাও যেন কন্ট্রোলে থাকে সেই চেষ্টা করতে হবে। আমাদের দেশে প্রেগনেন্সিতে অধিকাংশ ক্ষেত্রে, আমি আমার লাইফে যে সমস্ত রোগী দেখেছি তাতে আমি অধিকাংশ নারীর ক্ষেত্রে দেখেছি প্রেগনেন্সিতে হাইপার থাইরয়েডিজমের থেকে আমাদের দেশে হাইপোথাইরয়েডিজমের রোগী বেশি দেখা যায়। হাইপোথাইরয়েডিজম মানে হলো রক্তের মধ্যে থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যাওয়া। যেই হরমোনের পরিমাণটা খুব বেশি কমে গেলে আমাদের গলগণ্ডের সমস্যা হয়, গলার মধ্যে যে সমস্যাটা হয়, থাইরয়েড গ্ল্যান্ডের বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এইটা প্রেগনেন্সিতে আমাদের দেশে খুব বেশি দেখা যায়। আয়োডিন সমৃদ্ধ খাবারের দীর্ঘ বছর ধরে অভাব হলে এরকম হতে পারে। অনেকগুলা কারণ আছে, যেগুলো জটিল কিছু মেডিকেল টার্ম, আমি সেগুলো বলছি না। তো অবশ্যই প্রেগনেন্সিতে হরমোন লেভেলও চেক করতে হবে। এবং দেখা যায় যে প্রেগনেন্সিতে অনেকেই আছে যাদের হয়তো আগে থেকে যে অসুখগুলা ছিল, যেমন অনেকের প্রেগনেন্সির আগে থেকে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হাঁপানি বা শ্বাসকষ্ট, হরমোনের অসুখ অসুখ থাকে, অনেকের হেপাটাইটিস বা জন্ডিস থাকে, অনেকের দেখা যায় যে
কোনো অ্যালার্জি জনিত সমস্যা আছে, দেখা যায় প্রেগনেন্সিতে সেইটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণ হচ্ছে একজন নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, এবং একটা নারী যে খাবারটা খাচ্ছে সেই খাবার থেকে কিন্তু একটা, সেই খাবারের কিছু অংশ চলে যাচ্ছে শিশুটার দেহের মধ্যে। সেই খাবারের পুষ্টি দিয়ে একটা শিশুর রক্ত, তার দেহের মাংসপেশি, সেই শিশুটার দেহের হাড় তৈরি হচ্ছে। তখন দেখা যাচ্ছে যে একজন নারীর পুষ্টির ঘাটতি হয়। এই পুষ্টির ঘাটতি হবার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কমে যায়, অধিকাংশ জনের শরীর খারাপ লাগে বিভিন্ন কারণে। এই জন্য অবশ্যই চেষ্টা করতে হবে, যারা, যে সমস্ত প্রেগনেন্ট নারীরা যারা যেই অসুখে আক্রান্ত হয় সেটা যদি জানতে পারেন, অবশ্যই সেই মোতাবেক পদক্ষেপ নিতে হবে। যাদের প্রথম প্রেগনেন্সিতে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হাঁপানি বা শ্বাসকষ্ট, হরমোনজনিত সমস্যা, বা ফার্স্ট প্রেগনেন্সিতে এক্লামশিয়া বা প্রি এক্লামশিয়া, অর্থাৎ যাদের খিঁচুনি হয়েছিল, হ্যাঁ, তাদের কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে এই চান্সটা থাকতে পারে। এই জন্য অবশ্যই সচেতন হতে হবে। আর অনেকের দেখা যায় যে হয়তো ফার্স্ট প্রেগনেন্সিতে প্রিম্যাচুর বেবি হয়েছিল, তারাও শুরু থেকে খুব বেশি সচেতন হবেন। অনেকের আবার অ্যাবর্শনের প্রবলেম থাকে। অ্যাবর্শন একটা প্রথম প্রেগনেন্সিতে হলে সেকেন্ড প্রেগনেন্সিতে হতে পারে, নাও পারে। একবার হলেই যে বারবার হবে এমনও কিন্তু নয়, কারণ অ্যাবর্শন বা গর্ভপাত এটারও নেপথ্যে অনেকগুলা কারণ আছে। এই বিষয়গুলোও খেয়াল রাখতে হবে। এরপরে আমি আমি আবার উল্লেখ করতে চাই যে যে সমস্ত নারীদের ব্লাড প্রেশার অনেক বেড়ে যায় প্রেগনেন্সিতে, ওনারা চেষ্টা করবেন যতটা তৈলাক্ত খাবার খাওয়া বাদ দেওয়া যায়, এবং বাড়তি লবণ খাবেন না। সেটা শুধুমাত্র প্রেগনেন্সি না, সেটা আসলে আমরা সব মানুষকেই বলে থাকি, কিন্তু যারা এমন আছেন যে যাদের ব্লাড প্রেশার বারবার ফল করে, ব্লাড প্রেশার কমে যায় যে সমস্ত রোগীদের, তাদেরকে খাবারের মধ্যে বাড়তি লবণ খাওয়া যাবে। কিন্তু যারা প্রেগনেন্সিতে হাই ব্লাড প্রেশারে ভুগছেন, তারা বাড়তি লবণ, মানে ভাতের সাথে বা খাবারের সাথে এক্সট্রা লবণ খাবেন না। লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম থাকে, যেটা ব্লাড সুগার দ্রুত বাড়িয়ে দিতে সাহায্য করে। অনেকে আছেন যে প্রেগনেন্সিতে হাই ব্লাড প্রেশারে ভুগছেন, কিন্তু হয়তো শরীর খারাপ লাগে, বাসার মেম্বাররা হয়তো সচেতন না বা জানেন না, এজন্য প্রায় দেখা যায় বাহির থেকে হয়তো ডাব কিনে নিয়ে আসছেন, যে ডাব খেলে, ডাব একটা পুষ্টিকর পানীয়, ডাব খেলে মনে হয় খারাপ লাগাটা কমবে। এটা কিন্তু না, ডাবের পানির মধ্যে থাকে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। হ্যাঁ, যে লবণগুলা একজন শুধুমাত্র প্রেগনেন্ট নারী না, একজন স্বাভাবিক মানুষেরও রক্তের মধ্যে লবণের পরিমাণ বাড়িয়ে দেয়, পানি শূন্যতা দূর করে। পানি শূন্যতা দূর করে সেটা তো অবশ্যই জরুরি একটা টার্ম, কিন্তু যিনি ব্লাড প্রেশারের রোগী, উনি যদি আবার ডাক্তারের সাথে পরামর্শ না করে নিয়মিত ডাব খেতেই থাকেন, তাহলে কিন্তু অনবরত ওনার রক্তের মধ্যে যে লবণের মাত্রা বাড়তে থাকবে। তখন লবণের মাত্রা বেড়ে আরো বিভিন্ন ধরনের সমস্যা হবে। আর যারা আছেন জন্ডিস বা হেপাটাইটিসে আক্রান্ত, হেপাটাইটিস বা জন্ডিস কিন্তু অনেক কয়েক ধরনের আছে। এখন সেটা অবশ্যই সেই নারীকে ওনার গাইনোকোলজিস্টের সাথে বা ওনার ডক্টরের সাথে পরামর্শ করে ডায়াগনোসিসে আসতে হবে যে কোন ধরনের জন্ডিস বা কোন ধরনের হেপাটাইটিস। হ্যাঁ, একটা আছে সংক্রমণজনিত, একটা আছে পানীয় খাবার দিয়ে তৈরি হয়। এখন কিছু জন্ডিস আছে যেটা সংক্রমণ শক্তি থাকে, আর কিছু জন্ডিস আছে যেটা মা এবং শিশুর মধ্যে সংক্রমণ তৈরি করবে না। এখন কোনটা কোন ধরনের হেপাটাইটিস, সেটা তো আসলে রক্তের পরীক্ষা করা ছাড়া সম্ভব না জানা। এই জন্য অবশ্যই যদি একজন নারী আহ মানে প্রেগনেন্সির আগে থেকে বা প্রেগনেন্সির মধ্যেও হেপাটাইটিসে আক্রান্ত কিনা, সেটা অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে। এই জন্য তো অবশ্যই গাইনোকোলজিস্টরা পরীক্ষা করতে দিবেন। আর হলো, অনেকে থাকেন প্রেগনেন্সিতে, দেখা যায় যে এক এক জনের এক এক রকম খাবার খেতে ভালো লাগে। কারো প্রেগনেন্সিতে মিষ্টি খাবারের প্রতি অ্যাফিনিটি বেড়ে যায়, কারো আবার ঝাল খাবার খেতে ভালো লাগে। যাদের ডায়াবেটিস এর সমস্যা আছে, সেই ডায়াবেটিস এর আক্রান্ত রোগী, এবং যারা হাই ব্লাড প্রেশারের রোগী, অর্থাৎ যাদের এই যে ব্লাড প্রেশার আপ ডাউন করে, এই দুইটা সমস্যা ছাড়া অন্য যারা প্রেগনেন্ট নারী, তাদেরকে আমরা
সেভাবে কোনো খাবারের রেস্ট্রিকশন দিই না। শুধুমাত্র সবাইকেই আমরা বলি যে বাহিরের খাবারটা, অতিরিক্ত তেলে ভাজা, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার এভয়েড করতে হবে এবং সবার জন্য শাকসবজি, ফ্রুটস এই ধরনের খাবারগুলা বেশি খেতে বলি। এরপরে আমি আসি ফাইনাল ট্রাইমেস্টারের কথা। ফাইনাল ট্রাইমেস্টারে বাচ্চাটা তো প্রতিদিন কিন্তু একটু একটু করে বড় হতে থাকে। এই জন্য একজন মাকে যদি তিনি জব সার্ভিস হোল্ডার হন, তাহলে অন্য কলিগরা কে কি মনে করলো বা অন্য মানুষরা হয়তো লাঞ্চ আওয়ার বাদ দিয়ে আমি খাবো কেন, এইরকম চিন্তা বাদ দিয়ে, মানে যদি একজন নারীর শরীর খারাপ লাগে তাহলে অবশ্যই কলিগদেরকে সেই বিষয়টা আসলে বুঝতে হবে এবং অবশ্যই বাসা থেকে খাবার আপনি বহন করবেন এবং চেষ্টা করবেন কয়েক ঘন্টা পর পর খাবার জন্য। দীর্ঘ সময় না খেয়ে থাকলে কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে প্রেগনেন্সির জন্য। এবং খেয়াল রাখবেন যে ঘুমানোর সময়টা বাদ দিয়ে, যেই সময় একজন মানুষ রাতের বেলা ঘুমায় সেই সময়টা বাদ দিয়ে বাকি সময়টুকুর মধ্যে মিনিমাম 10 থেকে 12 বার একটা শিশু, পেটের ভেতরে শিশুটা নড়াচড়া করছে কিনা। এবং যখন একজন প্রেগনেন্ট নারী যদি আপনি হয়ে থাকেন, আপনি যখন খাবার খাবেন তখন সেই শিশুটা পেটের মধ্যে নড়াচড়া করছে সেটা আপনি বুঝতে পারছেন কিনা সেটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। যদি আপনার খাবার সাথে সাথে বাচ্চাটা নড়াচড়া করে এবং ঘুমানোর সময় বাদ দিয়ে আপনি যদি 10 থেকে 12 বার আপনার পেটের ভিতরে বেবিটার নড়াচড়াটা ফিল করতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে বেবি ইজ ওকে এবং বেবির পুষ্টির সরবরাহটা সঠিকভাবে হচ্ছে। আর এটা হলো শেষের দিকে প্রেগনেন্সির লাস্টের যে টাইমটা, অর্থাৎ 7, 8 মাস, 9 মাস, এই সময়টাতে অনেকের দেখা যায় যে প্রিমেচিউর লেবার পেন শুরু হয়, অনেকের মানে আগে থেকে পেটে ব্যথা হতে পারে। এই সময় আসলে প্রিপারেশন নিয়ে রাখতে হবে মেন্টালি, যে নর্মাল ডেলিভারিও হতে পারে, সিজারিয়ান অপারেশনও লাগতে পারে। ওইভাবে মানে মেন্টাল প্রিপারেশন, ইকোনমিক্যাল প্রিপারেশন এবং আহ যখন ডেলিভারি হবে তখন কে হেল্পিং হ্যান্ড কে থাকবে, শুধুমাত্র সেটা তো ডেলিভারি রুমের জন্য আমি বোঝাচ্ছি না, কারণ একটা বেবি জন্ম নেওয়ার পরে তো একজন মায়ের পক্ষে সকল কাজ করা সম্ভব হয় না। অবশ্যই সেই বেবিকে টেক কেয়ার করবার জন্য হেল্পিং হ্যান্ড কাউকে লাগবে। সেগুলা আগে থেকে প্ল্যান করে রাখলে, গুছিয়ে রাখতে পারলে তখন অনেক ধরনের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হবে। আর 22 সপ্তাহে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে বলি, সেটাকে আমরা বলি অ্যানোমালি স্ক্যান। অর্থাৎ গর্ভস্থ শিশুর কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেটা এই পরীক্ষাটার মাধ্যমে জানা যায়। কোনো নারীর যদি গর্ভস্থ শিশুর কোনো জন্মগত ত্রুটি থাকে, তখন সেই শিশুটার জন্মের পরে সেভাবে প্রিকশন গুলো নেওয়া যাবে। যে অনেকে যারা আছে, যে টিটেনাস ইনজেকশন নারীদেরকে তো 5টা ডোজে দিতে হয়, এটাও অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে, এক একজনের ক্ষেত্রে অনেকে থাকেন যে টিটি টিকার হয়তো ডোজ আগে কমপ্লিট করা আছে, অনেকের হয়তো 2টা বা 3টা দেয়া আছে, পুরো ডোজ কমপ্লিট নাই। এটা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে এই ডোজটা কমপ্লিট করতে হবে। আর আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট তো আপনার ডিমান্ড বুঝে অবশ্যই আপনার ডাক্তার আপনাকে দিবেন। অনেকের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা একেবারেই কমে যায়, তখন সেই সমস্ত রোগীকে আমরা একটা আয়রন ট্যাবলেটের পরিবর্তে 2 বেলা আয়রন ট্যাবলেট খেতে দিই। আর ক্যালসিয়াম ট্যাবলেট আমরা একটাই দিই। ক্যালসিয়ামও যদি অনেকে এমন দেখা যায় যে ক্যালসিয়ামে অনেকের খুব বেশি ঘাটতি, তখন আমরা ক্যালসিয়াম ট্যাবলেটও 2টা করে দিয়ে থাকি, তবে সেটার পরিমাণ কম। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সিতে নারীদের রক্তের পরিমাণ কমে যায়, তখন আমরা অনেক সময় 2টা করে আয়রন ট্যাবলেট দিই। তো অনেকে আবার এই 2টা আয়রন ট্যাবলেট সহ্য করতে পারে না। আবার দেখা যায় অনেকের একটা আয়রন ট্যাবলেট খেলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য তৈরি হয়। তো এই ধরনের এখন অবশ্য অনেক রকম আয়রন ট্যাবলেট আছে যেগুলা সবগুলাতেই কনস্টিপেশন তৈরি করে না। তো চেষ্টা করতে হবে প্রেগনেন্সিতে লিকুইড জাতীয় খাবার খাওয়ার জন্য। তাহলে যে আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হয় একজন নারীকে, এই ওষুধের কন্টেন্ট গুলা সারা শরীরে রক্তের মধ্যে ঠিকভাবে মিশে যাবে। একজন শিশুটারও পুষ্টির সাপ্লাইয়ের সুবিধা হবে, একজন মা রক্ত থেকে সেই পুষ্টিটা শিশুর শরীরে যে ঠিকভাবে পৌঁছাবে। এবং প্রেগনেন্সিতে যে হজম শক্তিটা কমে আসে, কারণ শিশুটা যত বড় হতে থাকবে পাকস্থলীর উপরে চাপ দিয়ে থাকে,
তখন খাবার হজমের পরিমাণটাও কমে যায়। পানি নিয়মিত খেলে 1.5 থেকে 2 লিটার, যদি 2 লিটার খেতে না পারেন 1 থেকে 1.5 লিটার পানি, বা 1.5 লিটারও সম্ভব না হলে 1 লিটার পানি কিন্তু অবশ্যই খেতে হবে। এতে হবে কি, অ্যাসিডিটির পরিমাণ কমে যাবে, খাবার সঠিকভাবে হজম হবে। এই যে আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট যে প্রেগন্যান্সির শুরু থেকে, হ্যাঁ, শুরুতে তো আমরা প্রথম 3 মাস আয়রন ট্যাবলেট দিই, ফলিসন ওষুধ। তারপরে 3 মাস শেষ হয়ে যাবার পরে আবার আরেক ধরনের আয়রন ট্যাবলেট দিই, সেটা একদম প্রেগনেন্সির লাস্ট মোমেন্ট পর্যন্ত থাকে, এবং ডেলিভারির পরেও আমরা কিছুদিন আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট কন্টিনিউ করতে বলি। এখন এই যে আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট যে শুরু থেকে শেষ পর্যন্ত খেতে হচ্ছে, এবং প্রেগনেন্সির মধ্যে তো অ্যাডিশনাল অনেকের আরো অনেক রকম প্রবলেম থাকে, তখন আরো কিছু আমরা ওষুধ দিই। তো এখন এই সমস্ত এলিমেন্ট গুলো, এই সমস্ত কন্টেন্ট গুলা ওষুধের যেন রক্তের মধ্যে ঠিকভাবে যেন মিশে যায়, এটার জন্য 1 থেকে 1.5 লিটার পানি খাওয়াটা খুবই জরুরি। আর প্রেগন্যান্সিতে খুব বেশি পরিশ্রম করবার দরকার নাই, বা খুব বেশি রেস্টে থাকবারও দরকার নাই। খুব বেশি শুয়ে বসে দিন কাটালে ব্লাড সুগার বেড়ে যাবে। হ্যাঁ, বাচ্চাটাও দেখা যাবে সারাক্ষণ পেটের মধ্যে ঘুমিয়ে দিন পার করছে, মানে বাচ্চারও মুভমেন্ট কমে যাবে। আপনি চেষ্টা করবেন নর্মাল কাজ, নর্মাল হাঁটা চলা, নর্মাল লাইফ লিড করতে। আর অবশ্যই দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা ছাড়া তো কোনো জীবন হয় না। কিন্তু চেষ্টা করতে হবে, আপনি যত বেশি হাসি খুশি থাকবেন, যত বেশি প্রফুল্ল থাকবেন, আপনার শিশুটার জন্যও ভালো। হ্যাঁ, শিশুর ব্রেইনের ডেভেলপমেন্ট কিন্তু যখন একজন মায়ের পেটে শিশুটা বড় হতে থাকে একটু একটু করে, হ্যাঁ, 4 মাস 5 মাসের দিক থেকে কিন্তু শিশুটার ব্রেনের ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়। এই জন্য একজন মাকে প্রেগনেন্সিতে আমরা বলি ভালো চিন্তা করবেন, মন ভালো রাখবেন, মেডিটেশন, ধ্যান বা করবেন। এই মেডিটেশন, ধ্যান এসবের যদি সম্ভব না হয়, যে যেই ধর্মের সেই ধর্মের প্রার্থনা করতে পারলে তখন একজন নারীর জন্য মেন্টাল স্ট্রেস কমে যাবে। মেন্টাল স্ট্রেস কমে গেলে, কারণ আমরা তো জানি যে ধর্ম কর্ম আসলে একটা হচ্ছে বিশ্বাসের জায়গা থেকে মানুষ করে। একটা ধর্মকর্মের প্রতি বিশ্বাস থাকলে মানুষের দুশ্চিন্তা গুলা কমবে। দুশ্চিন্তা কমলে রক্তে স্ট্রেস হরমোনের মাত্রা কমবে। তখন একজন প্রেগনেন্ট নারীর ব্লাড প্রেশারটা বাড়বে না, ব্লাড সুগারও কন্ট্রোলে থাকবে, এবং ব্লাড প্রেশার, ব্লাড সুগার সহ অন্যান্য অসুখগুলো কন্ট্রোলে থাকলে সেটা একজন প্রেগনেন্ট নারীর জন্য, সেই শিশুটার জন্য ভালো। আর যখন একজন নারী প্রেগনেন্ট হয়, তখন হাজবেন্ড সহ আহ বাসার যত মেম্বার আছেন সবাইকে খুব বেশি সচেতন হতে হবে, কারণ একই সাথে একটা প্রেগনেন্ট নারীর সাথে কিন্তু একটা শিশু জীবনও জড়িয়ে থাকে। আমরা সবাই যদি একটু মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, আমরা সবাই যদি একজন নারীর সাথে, একজন প্রেগনেন্ট নারীর সাথে ফ্রেন্ডলি হই, শুধুমাত্র বাসার মেম্বারটা না, অফিসে বা হসপিটালে বা যেখানে আমরা কাজ করি, সেখানে যে নারীটা প্রেগনেন্ট আছেন, আমরা যদি একটু সহযোগিতা করি, আমরা যদি একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো ওনার জন্য অনেক অনেক কিছু আহ সুবিধা হবে, ওনার জন্য পরিশ্রম করাটা আরো অনেক ইজি হয়ে যাবে। এবং এই চর্চাটা, এই মনোবৃত্তিটা আমরা যদি গড়ে তুলি, তাহলে আমাদেরকে দেখে, আমাদের ভালো কাজ দেখে সমাজের আরো অনেক মানুষ অনুপ্রাণিত হবে। সুপ্রিয় দর্শক, আজকে দেশ বিদেশের যারা আমাদের এই লাইভের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন, বা পরবর্তীতে যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন, সবার জন্যই আমাদের অনেক অনেক শুভকামনা, শ্রদ্ধা, ভালোবাসা। আপনাদের যদি কিছু জানবার থাকে অথবা স্বাস্থ্য বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করবার যদি থাকে, আপনারা আমেরিকা বাংলা এই নিউজ পেপারে পেজে আমাদেরকে লিখে জানাতে পারেন, অথবা নির্দিষ্ট কোনো অসুখ সম্পর্কে যদি জানতে চান আমাদেরকে সেই বিষয়ে লিখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়ে সহযোগিতা করবার জন্য তথ্য দিয়ে। সবাই ভালো থাকবেন। সকল প্রেগনেন্ট নারীর অনেক অনেক শুভকামনা। এবং সর্বশেষে আমি বলতে চাই, করোনা ভাইরাসের ভ্যাকসিনটা কিন্তু আমাদের এখনো হাতে এসে পৌঁছায়নি। আমাদেরকে মনোবলটা না হারিয়ে মন শক্ত করে এই করোনা যুদ্ধের মধ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সকল গর্ভবতী নারীর জন্য এবং দেশ বিদেশে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের যত দর্শক, আমাদের আমেরিকা বাংলা নিউজ পেপার যত পাঠক, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।